হেই মুভি লাভার্স, কিছু বিজ্ঞানীরা একটা রহস্যময় দ্বীপের খোঁজ পেল, আর তারপর যখন তারা দলবল নিয়ে সেখানে উপস্থিত হলো তখনই ওদের উপর আক্রমণ করলো বিশাল বড় বড় সব মনস্টার প্রাণীরা। এবার এতগুলো মানুষ এই সকল মনস্টারদের হাত থেকে বেঁচে সেই দ্বীপ থেকে আদৌ বেরোতে পারবে তো? সেই রকমই একটা কাহিনী নিয়ে তৈরি মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়েছি, যার নাম কং দ্য স্কাল আইল্যান্ড। তো মুভির শুরুতেই আমাদের দেখানো হয় 1944 সালের দৃশ্য। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। আমরা দেখি দুটো আলাদা আলাদা দেশের ফাইটার প্লেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝের কোনো একটা নির্জন দ্বীপে ক্রাশ করে যায়। তবে ওই প্লেন দুটোর পাইলট বেঁচে যায়, যাদের মধ্যে একজনের নাম হচ্ছে হ্যাঙ্ক মার্লো, যে আমেরিকান, এবং অন্যজনের নাম গানপেই, আর সে জাপানি। তো তারপর ওরা একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে দেয়, আর ওরা লড়াই করতে করতে একটা পাহাড়ের উপরে এসে উপস্থিত হয়, এবং তখনই সেখানে উঠে আসে একটা জায়ান্ট গরিলার হাত, আর তারপর তার মুখটা আমরা দেখতে পাই, আর এটাই হলো কং। তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি 1973 সালের দৃশ্য, যেটা এই মুভির মেন টাইম লাইন, যেখানে আমরা মোনার্ক সংস্থার লোগো দেখতে পাই। আর গডজিলা মুভির এক্সপ্লেনেই বলেছিলাম এই মোনার্কের কাজ হলো বিভিন্ন ধরনের মনস্টারদের খোঁজ রাখা, আর এখানেই আমরা বয়স্ক বিল র্যান্ডাকে দেখতে পাই। মোনার্ক সংস্থা তৈরিতে যে তিনজনের হাত আছে তাদের মধ্যে এই বিল র্যান্ডাও একটা, যেটা আমরা মোনার্ক লেগেসি অফ মনস্টার সিরিজেই দেখেছিলাম। তো যাই হোক, তারপর আমরা দেখি বিল আর তার অ্যাসিস্ট্যান্ট হিউস্টন ব্রুকস উপস্থিত হয় স্যানিটার উইলসের কাছে, এবং তারা স্যানিটারকে জানায় যে তারা একটা রহস্যময় আইল্যান্ড, যার নাম স্কাল আইল্যান্ড, সেখানে যাবার পরিকল্পনা করছে। আর এই দ্বীপে আজ পর্যন্ত কেউই যেতে পারেনি, এবং এখানে যাওয়া একটা বিশাল খরচের ব্যাপার, তাই সরকারের সাহায্য ছাড়া সেটা সম্ভব হয় না। তবে স্যানিটার প্রথমে এই মিশনের জন্য অর্থ ব্যয় করতে রাজি হয় না, কিন্তু তখন বিল ওকে বোঝানোর চেষ্টা করে যে 1954 সালে যে পারমাণবিক বোমা বিস্ফোরণটা হয়েছিল সেটা কোনো টেস্টিং এর জন্য হয়নি, সেটা কোনো একটা বড় রহস্যময় প্রাণীকে মারার জন্য হয়েছিল। আর ওদের ধারণা এই আইল্যান্ডেও এরকম কিছু থাকতে পারে, এবং এরপর হিউস্টন বলে যে রাশিয়াও এই আইল্যান্ডে যাবার চেষ্টা করছে, তাই ওখানে আমাদের রাশিয়ার আগেই যাওয়া উচিত। আর এই সব শুনে স্যানিটার উইলস অবশেষে পারমিশন দেয় এই মিশনের জন্য। তারপর বিল এই মিশনের জন্য একটা স্পেশাল আর্মি ফোর্সেরও দাবি করে, আর স্যানিটার এটাও দিতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি আর্মি অফিসার কর্নেল প্যাকার্ড আর তার ফোর্সকে সিলেক্ট করা হয় এই মিশনের জন্য। তারপর বিল আর হিউস্টন পৌঁছায় একটা বারে একজনের সন্ধান করার জন্য, আর সেটা হলো ক্যাপ্টেন জেমস কনরাড, যে একজন বড় মাপের ট্র্যাকার। মানে এর কাজ হলো অচেনা দুর্গম জায়গায় পথ খুঁজে বার করা। আর স্কাল আইল্যান্ড যেহেতু সকলের কাছে রহস্যময়, তাই সেখানে গাইড করার জন্য এই জেমস হচ্ছে উপযুক্ত লোক, এবং শেষমেশ বিল আর হিউস্টন জেমসকে রাজি করাতে সক্ষম হয়। তারপর আমরা দেখি একটা বন্দরের সিন, যেখানে সবাই এই মিশনে যাওয়ার জন্য জাহাজে উঠছে। সেখানে আমরা ম্যাসন ওয়েভার নামের একজন ফটোগ্রাফারকে দেখতে পাই, যে যুদ্ধের ছবি তোলে, আর সে এই মিশনে যাচ্ছে এই মিশনের ছবি তুলবে বলে। আর তারপর সবাইকে নিয়ে জাহাজ রওনা দিয়ে দেয়। এরপর জাহাজের ভেতরে তাদের মিশন সংক্রান্ত মিটিং শুরু হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই প্যাকার্ডের আর্মি টিম, একটা সায়েন্টিস্টদের টিম, আর এই মিশনের ফিল্ড সুপারভাইজার ভিক্টর নিয়েভাস, এছাড়া বিল, হিউস্টন, তাদের সহযোগী সানলিন, জেমস আর ম্যাসন তো আছেই। তারপর ভিক্টর সবাইকে মিশনের ব্যাপারে বলে। সে জানায় যে ওই স্কাল আইল্যান্ডের চারপাশে একটা বজ্র বিদ্যুৎ সহ মেঘ জমাট বেঁধে থাকে, আর তাই কেউই ওই দ্বীপে যাওয়ার সাহস করে ওঠে না, মানে ওরাই প্রথম ওখানে যাচ্ছে। তারপর হিউস্টন জানায় যে এই দ্বীপে পৌঁছে ওরা দ্বীপের নিচে কি আছে জানার জন্য বেশ কিছু সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট বোমার সাহায্যে নিচে ফেলবে, যদিও এই বোমা বিস্ফোরণে জেমস ভীষণ আপত্তি জানায়। তারপর আর্মি অফিসার চ্যাপম্যান জানায় যে এই দ্বীপ থেকে বেরোনোর জন্য তাদের 3 দিন সময় আছে। 3 দিন পর একটা শিপ দ্বীপের উত্তর দিকে আসবে, আর সেটা করেই তাদেরকে ফিরতে হবে, তাই সেই শিপটা যেন কেউ মিস না করে। তারপরের সিনে আমরা জাহাজের মধ্যেই এক জায়গায় দাঁড়িয়ে জেমস আর ম্যাসনকে কথা বলতে দেখি, এবং বোঝা যায় যে ওরা পূর্ব পরিচিত, আর একটু হলেও ওরা একে অপরকে লাইক করে। তারপর ওদের জাহাজ এগিয়ে চলে। এরপর যখন ওরা ওই দ্বীপের কাছাকাছি এসে পৌঁছায়, তখন ওরা সেই বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের মেঘের মুখোমুখি হয়। তখন ভিক্টর সেটা দেখে বলে যে আমাদের এখনই ফিরে যাওয়া দরকার, কিন্তু বিল সেই আইল্যান্ডে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে।
আর তাই সে প্যাকার্ডের উপর দায়িত্ব দেয় এই দ্বীপে পৌঁছে দেবার জন্যে। আর প্যাকার্ড এমন একটা মানুষ যে কোনো কিছুতেই হার মানে না এবং সব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, তাই সে রাজি হয়ে যায়। আর তারপর আমরা দেখি ওরা অনেকগুলো হেলিকপ্টার নিয়ে সেই দ্বীপে যাওয়ার জন্য ঝড়ের মেঘের মধ্যে প্রবেশ করে এবং কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড ঝড়ের দাপটে ওদের হেলিকপ্টার টলমল হতে থাকে। তবে প্যাকার্ড সবাইকে সাহস যোগায় আর শেষমেশ ওরা ওই দ্বীপের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। এরপর ওরা কিছু যন্ত্রপাতি নিচে নামায় আর তারপর হেলিকপ্টারে করে সেই সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টওয়ালা বোমাগুলো মাটিতে ফেলে বিস্ফোরণ করতে শুরু করে দেয়। কিন্তু তখনই আচমকা কেউ একটা বড় গাছ ওদের হেলিকপ্টারের দিকে ছুঁড়ে মারে আর আমরা দেখতে পাই সেই জায়ান্ট গরিলাকে, মানে কংকে দেখতে পেয়ে সকলেই অবাক এবং ভীত। প্যাকার্ড একটু সামলে নিয়েই ওর আর্মিকে বলে কং এর উপর অ্যাটাক করতে এবং সেই মতো সকলেই অ্যাটাক শুরু করে দেয়। আর কং নিজেকে বাঁচানোর চেষ্টায় সব হেলিকপ্টারগুলোকে একে একে ধ্বংস করতে থাকে। শেষমেশ অনেকেই মারা যায় আর যারা বেঁচে যায় তারা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। আর যে কারণে আমরা দেখি ওরা আলাদা আলাদা টিমে বিভক্ত হয়ে গেছে। একদিকে জেমস ম্যাসন ও বাকি কয়েকজন, এখন যাদের উদ্দেশ্য হলো যে করেই হোক 3 দিনের মধ্যে এই আইল্যান্ডের নর্থে পৌঁছানো, যাতে সেখান থেকে উদ্ধারকারী দল তাদের নিয়ে যেতে পারে। অন্যদিকে কর্নেল প্যাকার্ড ও তার বাহিনীর কয়েকজন সেনা তখনই ওয়াকি টকিতে ওর টিমের সেই চ্যাপম্যানের গলা শুনতে পায়। চ্যাপম্যান জানায় যে তার সাথে যে টিম ছিল তার সকলেই মারা গেছে, ফলে সে এখন একা আছে। তবে ওদের হেলিকপ্টারে প্রচুর অস্ত্র শস্ত্র আছে। আর এটা শুনে প্যাকার্ড বলে যে তুমি ওখানেই থাকো, আমরা যাচ্ছি তোমার কাছে। আর তারপর সেই অস্ত্র দিয়ে আমরা কংকে হত্যা করব। তারপর প্যাকার্ড যায় বিলের কাছে এবং সে বিলের উপর বন্দুক তাক করে তার কাছ থেকে সব খবর বের করে নেয়। আসলে আমরা আগেই দেখেছি বিল জানতো যে এই দ্বীপে এরকম বড় কোনো একটা মনস্টার আছে, কিন্তু যেহেতু ওর কথা কেউ বিশ্বাস করে না, তাই সে ছলনা করে এই আইল্যান্ডে সবাইকে এনেছে তার প্রমাণ জোগাড় করার জন্যে। এবং সেই বোমা বিস্ফোরণগুলো ছিল আসলে এই বড় মনস্টারকে তাদের দৃষ্টি আকর্ষণ করে এখানে আনানোর জন্যে। আর বিল র্যান্ডা এই মনস্টাররা আছে সেটার প্রমাণ করার জন্য কেন এত মরিয়া সেটা জানার জন্যে বা ভালোভাবে বোঝার জন্যে এই ইউনিভার্সের মোনার্ক লেগেসি অফ মনস্টার সিরিজটা অবশ্যই দেখা উচিত। তো যাই হোক, এরপর বিল প্যাকার্ডের কাছে অনুরোধ করে যে তুমি কং এর প্রমাণ সহ আমাদেরকে এই আইল্যান্ড থেকে বার করো যে করেই হোক। কিন্তু প্যাকার্ড জানায় যে সে কংকে হত্যা করেই তবে এই আইল্যান্ড থেকে যাবে। তারপর প্যাকার্ডরা এগিয়ে যায় চ্যাপম্যানের উদ্দেশ্যে। অন্যদিকে জেমস ম্যাসন ও বাকিরা আইল্যান্ড থেকে বেরোনোর চেষ্টায় এগিয়ে যাচ্ছিল। আর তারপরই হাঁটতে হাঁটতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে ধ্বংস হয়ে যাওয়া একটা প্রাচীন সভ্যতার নিদর্শন দেখা যায়। আর তখনই চারপাশ থেকে ওদের ঘিরে ফেলে কিছু আদিবাসী সম্প্রদায়ের লোক, আর ওদেরকে দেখেই এরা ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু তখনই আচমকা সেখানে চলে আসে একটা বৃদ্ধ আমেরিকান। আর এটা হলো মুভির শুরুতে দেখানো সেই আমেরিকান যুদ্ধ বিমানের পাইলট হ্যাঙ্ক মার্লো। আসলে 1944 সালের সেই ঘটনার পর থেকেই সে এই দ্বীপে আটকে আছে এবং এখন সে আদিবাসী সম্প্রদায়ের সাথেই বসবাস করে। আর সে জানায় তার সাথে সেই যে জাপানি পাইলট গানপেই সেও এখানেই থাকতো এবং ওদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তবে বর্তমানে গানপেই মারা গেছে। তারপর হ্যাঙ্ক সেই আদিবাসীদের বোঝাতে সক্ষম হয় যে এরা কেউ শত্রু নয়। ফলে হ্যাঙ্কের সাথে জেমস আর তার টিম সেই আদিবাসী সম্প্রদায়ের বসতির দিকে যায়। সেখানে যাওয়ার পর আদিবাসীরা ওদেরকে ওখানে থাকার অনুমতি দিয়ে দেয়। এরপর হ্যাঙ্ক সেখানেই পড়ে থাকা একটা প্রাচীন ভাঙা জাহাজের মধ্যে ওদেরকে নিয়ে যায়, যেটাকে আদিবাসীরা মন্দিরের মতো সাজিয়ে রেখেছে। হ্যাঙ্ক জানায় যে আদিবাসীরা কংকে এখানে ভগবানের মতো পুজো করে, কারণ অনেক প্রাচীনকালে স্কাল ক্রাউলার্স নামের কিছু মনস্টাররা এই আইল্যান্ডে এসেছিল এবং তারা এতটাই হিংস্র যে সবাইকে মেরে খেয়ে ফেলতে শুরু করেছিল। তখন কং এর পূর্বপুরুষরা সেখানে এসেছিল আর তাদের সাথে স্কাল ক্রাউলার্সদের লড়াই হয় এবং তারা ওদেরকে হারিয়ে দেয় আর ওদের হাত থেকে এই আইল্যান্ডের সমস্ত প্রাণী ও আদিবাসীদের বাঁচায়। যে কারণেই এই আদিবাসীরা কংকে পুজো করে। আর কং হলো এই দ্বীপের রাজা এবং সেই সবার রক্ষাকর্তা। আর এখনো দ্বীপের নিচে ঘুমিয়ে আছে সেই স্কাল ক্রাউলার্সরা এবং জেমসরা এখানে এসে বোমা ব্লাস্ট করার ফলে সেই স্কাল ক্রাউলার্সরা আবার জেগে উঠেছে, যে কারণে কং ওদের পর রেগে গিয়েছে আর তাই ওদের উপর অ্যাটাক করেছিল। তারপর আমরা দেখি সত্যি স্কাল ক্রাউলার্সরা জেগে মাটির উপর উঠে এসেছে। আর তারপরই কং এর সাথে দুটো ছোট ছোট স্কাল ক্রাউলার্সের মারামারি দেখতে পায়। তবে হ্যাঙ্ক জানায় যে কং ছোটগুলোকে মারতে সক্ষম হলেও বড় স্কাল ক্রাউলার্সকে হারাতে পারবে বলে মনে হয় না। তারপর জেমস হ্যাঙ্ককে জানায় যে আগামী
3 দিনেই একটা উদ্ধারকারী হেলিকপ্টার নর্থে আসবে। তুমি এই আইল্যান্ডটা খুব ভালো করে চেনো, আর তাই যে করেই হোক তুমি আমাদের নর্থে নিয়ে চলো। তারপর হ্যাঙ্ক ওদের বলে যে পায়ে হেঁটে তোমরা কিছুতেই নর্থে পৌঁছাতে পারবে না। তারপর হ্যাঙ্ক ওদের নিয়ে যায় নদীর কাছে এবং সেখানে গিয়ে একটা ছোট নৌকা বা বোট টাইপ দেখা যায়, যেটা হ্যাঙ্ক আর গানপেই 6 বছর ধরে তৈরি করেছিল তাদের সেই ভাঙা প্লেনের টুকরো দিয়ে। আর এটাকে যদি ওরা ঠিক করে চালু করতে পারে তবেই এটা সাহায্যে ওরা 3 দিনে নর্থে পৌঁছাতে পারবে। যেহেতু দ্বিতীয় আর কোনো রাস্তা নেই, তাই জেমস আর তার সঙ্গীরা হ্যাঙ্কের নৌকাটা ঠিক করার কাজে লেগে পড়ে। আর অন্যদিকে ম্যাসান সেখানে নানান ছবি তুলতে থাকে। তারপরে সিনে আমরা দেখি ম্যাসান হঠাৎ একটা গর্জন শুনতে পায় এবং সে সেই দিকে এগিয়ে গিয়ে দেখে একটা বিশাল সাইজের দানব মোষ একটা ভাঙা প্লেনের উপর চাপা পড়ে আহত হয়েছে, যেটা দেখে ম্যাসান তাকে হেল্প করার জন্য প্লেনটা সরানোর চেষ্টা করে, কিন্তু সেটা এতটাই ভারী যে সে পেরে ওঠে না। আর তখনই সেখানে চলে আসে কং এবং সে ওই ভাঙা প্লেনটা সেখান থেকে সরিয়ে মোষটাকে বাঁচায়, কিন্তু সে ম্যাসানকে দেখতে পেলেও তাকে কিছুই বলে না। ফলে ম্যাসান বুঝে যায় যে কং সত্যিই ভালো এবং সে সত্যিই সবার রক্ষাকর্তা। অন্যদিকে চ্যাপম্যান এখনো কর্নেল প্যাকার্ডের নির্দেশ মতো তাদের আসার অপেক্ষায় আছে, কিন্তু সিগন্যাল না থাকার কারণে সে তাদের সাথে যোগাযোগ করতে পারে না। আর তখনই আমরা দেখি একটা ছোট স্ক্রাল ক্রাউলার্স আচমকা সেখানে চলে এসে ওর পর অ্যাটাক করে আর ওকে খেয়ে ফেলে। আর অন্যদিকে জেমস ও বাকিরা হ্যাঙ্কের নৌকা চালু করতে সক্ষম হয় এবং তারা সেই সকল উপজাতিদের বিদায় জানিয়ে অবশেষে সেখান থেকে নর্থের দিকে রওনা দেয়। তবে যেহেতু হ্যাঙ্ক এখানে 28 বছরেরও বেশি এদের সাথে ছিল, তাই ফেরার সময় ওর চোখে জল চলে আসে। তারপর নদীপথে কিছুটা এগোবার পর ওরা ওয়াকি টকিতে কর্নেল প্যাকার্ডের সিগন্যাল পেয়ে যায় এবং কথা বলে ওরা ফ্লেয়ার গান ফায়ারের মাধ্যমে একে অপরের লোকেশন জানতে পারে। তবে তখনই একটা বড় সাইজের মনস্টার টাইপ পাখি সেখানে চলে আসে এবং সেই ফিল্ড সুপারভাইজার ভিক্টরকে উড়িয়ে নিয়ে চলে যায় আর তারপর ওকে ছিঁড়ে খেয়ে ফেলে। তবে অবশেষে জেমসের টিম আর প্যাকার্ডের টিম একে অপরের দেখা পেয়ে যায়। তারপর জেমস বলে আমাদেরকে তাড়াতাড়ি নর্থের দিকে রওনা দিতে হবে, কিন্তু প্যাকার্ড বলে যে আমরা এখনই ফিরতে পারবো না, কারণ আমার টিমের একজন লোক মানে চ্যাপম্যান সে এখনো বেঁচে আছে আর সে আছে ওয়েস্টের দিকে এবং তাকে আনতেই হবে। তবে প্যাকার্ড এটা বললেও ওর আসল উদ্দেশ্য চ্যাপম্যানকে উদ্ধার করা নয়। আসলে চ্যাপম্যানের ওখানে থাকা হাতিয়ারের সাহায্যে সে কংকে হত্যা করতে চায়। তবে বাকিদেরকে সে সেই কথা বলে না, কিন্তু হ্যাঙ্ক জানায় যে ওয়েস্টে যাওয়াটা ভীষণ রিস্কি হয়ে যাবে, কারণ ওদিকটা হচ্ছে স্ক্রাল ক্রাউলার্সদের অঞ্চল। তবুও প্যাকার্ড তার সিদ্ধান্তে অনড়, তাই শেষমেশ সবাই প্যাকার্ডের কথা মানতে বাধ্য হয় এবং তারা সকলেই চ্যাপম্যানকে খোঁজার উদ্দেশ্যে ওয়েস্টের দিকে রওনা দিয়ে দেয়। তারপর অনেকক্ষণ হাঁটার পর অবশেষে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে পড়ে রয়েছে প্রচুর প্রচুর বড় বড় হাড়গোড় আর কঙ্কাল, আর যার মধ্যে দুটো বিশাল বড় বড় গরিলা টাইপের কঙ্কাল আমরা দেখতে পাই। হ্যাঙ্ক বাকিদের জানায় যে এগুলো হলো কংয়ের বাবা মা ও তার পূর্বপুরুষের, আর তাদেরকে মেরে ফেলেছে ওই স্ক্রাল ক্রাউলার্সরা। ফলে এখানে সেই স্ক্রাল ক্রাউলার্সদের থাকার সম্ভাবনা ভীষণভাবে উচিত, তাই ওদের যাওয়া উচিত হবে না। কিন্তু প্যাকার্ড এখনো ফিরে যেতে রাজি নয়, তাই অনিচ্ছা সত্ত্বেও সবাইকেই সেই কঙ্কালের স্তূপের মাঝখান দিয়ে হাঁটা শুরু করতে হয়। আর কিছুটা যেতেই আচমকা সেখানে উপস্থিত হয় একটা স্ক্রাল ক্রাউলার্স, আর তারপর ওরা সকলেই লুকিয়ে পড়ে, কিন্তু এতে কোনো লাভ হয় না। শেষমেশ স্ক্রাল ক্রাউলার্সটা ওদের উপর অ্যাটাক করে এবং ওরা সকলেই প্রাণে বাঁচার জন্য গুলি চালাতে থাকে। তবে এখানে বিল র্যান্ডা সহ আরো 2-1 মারা যায়, আর শেষমেশ আগুন জ্বালিয়ে বিস্ফোরণের মাধ্যমে স্ক্রাল ক্রাউলার্সটাকে মারা সক্ষম হয়। তারপর সেখান থেকে বেরিয়ে হ্যাঙ্ক আবার সবাইকে ফিরে যাবার জন্য বোঝাতে থাকে, কিন্তু প্যাকার্ড এখনো ফিরে যেতে রাজি নয়। তখন জেমস বলে যে চ্যাপম্যান আর বেঁচে নেই, কারণ যে স্ক্রাল ক্রাউলারটা ওদের উপর অ্যাটাক করেছিল তার মুখের মধ্যেই চ্যাপম্যানের নেম প্লেট দেখা যায়, মানে এই স্ক্রাল ক্রাউলারটা চ্যাপম্যানকে খেয়ে ফেলেছে। তবে এখনো কর্নেল ফিরে যেতে রাজি নয় এবং সে তার আসল উদ্দেশ্য সকলকে বলতে বাধ্য হয়। সে জানায় যে আমি চ্যাপম্যানের হেলিকপ্টারের ওখানে যাব এবং সেখানে থাকা অস্ত্রশস্ত্র নিয়ে কংকে হত্যা করে তবেই ফিরবো। এটা শুনে হ্যাঙ্ক বলে যে তুমি এটা খবরদার করো না, কারণ কংই হচ্ছে এই দ্বীপের রক্ষাকর্তা, আর তার জন্যই এই দ্বীপের অধিবাসীরা আর প্রাণীরা স্ক্রাল ক্রাউলারদের হাত থেকে বেঁচে আছে। ফলে কংকে মেরে ফেললে এই গোটা দ্বীপটা স্ক্রাল ক্রাউলারদের দখলে চলে আসবে, যেটা সবার জন্যই বিপজ্জনক। কিন্তু তবুও প্যাকার্ড কারোর কথা শুনতে রাজি হয় না। সে
কংকে মেরে তার বদলা পুরো করবেই। আর তখনই হ্যাঙ্ক ওকে বাধা দিতে যায়, ফলে ওদের মধ্যে একটা বচসা শুরু হয়ে যায়, যে কারণে জেমস শেষমেশ বলে যে তারা দুটো দলে ভাগ হয়ে যাক, এবং সেটাই হয়। একটা দলে জেমস ও বাকিরা নৌকার উদ্দেশ্যে ফিরে যায়, আর অন্যদিকে কর্নেল প্যাকার্ড আর তার বাহিনী সেই অস্ত্রশস্ত্র খুঁজতে যায়। তারপর যখন জেমসরা ফিরছিল তারা রাস্তা হারিয়ে ফেলে, তাই জেমস আর ম্যাসান পাহাড়ের দিকে যায় পাহাড়ের উপরে উঠে নদী খোঁজার জন্য। আর অন্যদিকে প্যাকার্ড আর তার সেনারা অবশেষে সেই অস্ত্রশস্ত্রগুলো পেয়ে যায়, এবং তারপর ওরা প্ল্যান করতে থাকে কংকে মারার জন্য, আর সেই মতো প্রস্তুতি নিয়ে নেয়। অপরদিকে যখন জেমস আর ম্যাসান পাহাড়ের উপরে ওঠে নৌকা খোঁজার জন্য, তখনই ওদের সামনে উপস্থিত হয় কং। ম্যাসান কংকে দেখে ওর মুখের উপরে হাত রাখে, কিন্তু কং ওকে কিছুই বলে না, মানে কংও বুঝে গেছে যে এরা খারাপ না। তারপরই প্যাকার্ডরা কং এর দৃষ্টি আকর্ষণের জন্য সেখানে বোমা বিস্ফোরণ করে, আর সেটা দেখে কং সেখানে উপস্থিত হয় এবং ওদের ফাঁদে পা দেয়। তখনই ওরা পেট্রোলের সাহায্যে জলের উপর বিশাল আগুন লাগিয়ে দেয় এবং কংকে পুড়িয়ে মারার চেষ্টা করে। আর দেখতে দেখতেই প্যাকার্ডের সামনে কং এর বিশাল দেহটা অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর প্যাকার্ড যখন আহত কংকে বোমার সাহায্যে মেরে ফেলার চেষ্টা করে, তখনই হ্যাঙ্ক সেখানে চলে আসে এবং ওদেরকে আটকানোর চেষ্টা করে। এমনকি জেমস আর ম্যাসানও সেখানে চলে আসে, তারাও প্যাকার্ডকে আটকানোর চেষ্টা করে, তবুও প্যাকার্ড কারোর কথা শোনে না। তখনই দেখা যায় জলের মধ্যে থেকে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে আচমকা সেই বড় স্ক্রাল ক্রাউলারটা, আর যাকে দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে কর্নেল প্যাকার্ড নির্ভয়ে সেখানেই থাকে, আর তারপর যখন কং এর জ্ঞান ফেরে সে এক আঘাতেই প্যাকার্ডকে মেরে ফেলে। আর তারপর যুদ্ধ শুরু হয়ে যায় কং ভার্সেস বড় স্ক্রাল ক্রাউলারটার। কিন্তু যেহেতু কং এখন ভীষণভাবে ঘায়েল হয়ে আছে, তাই সে হেরে যায় এবং অন্যদিকে বাকিরা প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করে। আর তখনই স্ক্রাল ক্রাউলারটা তাদের দিকে এগিয়ে আসে, এবং যখন সে ওদের উপর অ্যাটাক করতে যায় তখনই কং সেখানে আবার চলে আসে এবং ওদের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। তবে কং আবারও ওর কাছে পেরে উঠছিল না। তখন জেমস ও বাকিরা নানান রকম ভাবে স্ক্রাল ক্রাউলারটাকে পরাস্ত করার চেষ্টা করে, আর তারপরই কং সেখানে থাকা ভাঙা জাহাজের একটা বড় পাখার ব্লেড দিয়ে স্ক্রাল ক্রাউলারটাকে মারতে থাকে। আর অন্যদিকে পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল ম্যাসান, এবং এসবের চক্করে সে জলে পড়ে যায়। তখন কং সাথে সাথে ওকে ধরে ফেলে ওর হাতের মুঠোয়, কিন্তু তখনই স্ক্রাল ক্রাউলারটা সেদিকে এগিয়ে আসে এবং কং এর মুঠোবন্ধ হাতটা গিলে ফেলে, আর কং ওর ভীষণ শক্তির সাহায্যে ওর জিভ টেনে ছিঁড়ে দেয়, মানে স্ক্রাল ক্রাউলারটার দা এন্ড হয়ে যায়। তারপর ওদের মধ্যে যারা বেঁচে আছে তারা আবার সেই নৌকায় চড়ে বসে এবং ওরা ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে শেষ হয়ে যায় মুভির মেন কাহিনী। তবে মিড ক্রেডিট সিনে দেখানো হয় হ্যাঙ্ককে, সে বাড়ি ফিরে এসেছে আর তাকে পেয়ে তার ফ্যামিলি ভীষণ খুশি হয়েছে। এবং এন্ড ক্রেডিট সিনে আমরা দেখি জেমস আর ম্যাসানকে মোনার্কের হেডকোয়ার্টারে আনা হয়েছে, এবং সেখানে হিউস্টন তাদেরকে জানায় মোনার্কের আসল কাজ, মানে গডজিলা, কং এই জাতীয় মনস্টারদের ব্যাপারে তারা রিসার্চ করে, সেই সবকিছুই তারা ওদের জানায়। আর এখানেই পুরোপুরি শেষ হয়ে যায় এই মুভিটা। আমি এর পরের পার্ট, মানে এই ইউনিভার্সের তৃতীয় মুভি গডজিলা কিং অফ দ্য মনস্টার মুভির এক্সপ্লেন খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হচ্ছি। সেটা মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং নতুন নতুন মুভি এক্সপ্লেনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।